আমাকে টাকার অফার করা হয়, 1 কোটি টাকা দিব, 2 কোটি টাকা দিব, তুমি আমার নামটা কেটে দাও, আমি রাজি হুম। হই নাই। আমি বলে দিয়েছি আমার ভাইয়ের হত্যার বিনিময়ে যদি আমি আমি যদি 1 টাকা যদি এদিক সেদিক করি তাহলে আমার দম এখানে শেষ হয়ে যাবে। আমি প্রয়োজনে আমার মৃত্যু স্বীকার করব, আমি নিজেকে বিসর্জন দিব আমার ভাই হত্যার বিচারের জন্য। আমার ভাই হারিয়েছি, আজকে যদি এখনো যদি আমি মনে করি যে আমার আমার না নিজের জীবনের বিনিময়ে আমার ভাই ফেরত আসে, আবার আবার টেট দিয়ে বলতেছে এই মামলা কিন্তু আবার আমার কাছে আসবে, তুমি যত কিছুই করো হুম। না কেন। এই টেট গুলো কেন আমরা পাচ্ছি? আমরা কোথায় আছি আমরা এখন বর্তমানে? এই সরকার আমাদেরকে নিরাপত্তা দিবে না? যদি না দেয়, আমাদের এই বাসীর কাছে আবেদন, আবদার, আমাদের আমাদের যারা শহীদ হয়েছে, আমরা তো সম্পদ, আমাদের শ্রেষ্ঠ সম্পদ হারিয়েছি, আমাদেরকে মেরে ফেলেন, আমরা আর এই অত্যাচারে থাকতে পারতেছি না। আমাদের লাইফটা তো দেশবাসী দেখতেছে। আমি একজন শহীদের ভাই, আমি যখন আমার ভাইয়ের কথা বলতে যাই তখন আমি বাকরুদ্ধ হয়ে পড়ি, কথা বলতে পারি না, চোখের পানি অজরে ঝরে যায়। তবুও এই ভাইয়ের হত্যার বিচারের জন্য আমি যে লড়াইটুকু করতেছি, এইটুকু বয়সে বাবা মাকে আমি বাবা মাকে আড়ালে রেখে, বাবা মায়ের আড়ালে চোখের পানি জড়িয়ে রাজপথে এখনো আমি আছি। আমি একজন রানিং ছাত্র। তো আন্দোলনে আমার ভাইও ছিল, আমিও ছিলাম। আমি বিগত দিনে একটা রাজনৈতিক দলের সাথে আছি, যে কারণে আমার এই এই ফেসিবাদকে হটানোর আন্দোলনটা অনেক দীর্ঘ। তো আমার ভাই যখন শহীদ হয়েছিল 19 জুলাই, তখন কারফিউ ছিল, ওই দিনই কারফিউ ঘোষণা হয়েছিল। তারপর নেটওয়ার্ক অফ অফ ছিল। আমার বাইকে হুম। প্রায় 10টা গুলি ছোড়া হয়েছিল। ওইখানে 4টা গুলি, 2টা গুলি ওর মাথা ভেদ করে মগজটা রাস্তায় ছিটকে পড়ে যায়। আমার ভাই সাথে সাথে স্পট ডেড হয়েছিল, চোখটা বন্ধ করার সময় পাইনি। আমরা যদি এখানে না থাকতাম তাহলে আমাদের ভাইয়ের লাশ আমরা পেতাম না। খুব কষ্ট করে আমরা, আমাদের এখানকার যে বিএনপি নেতা সারোয়ার হোসেন লিটন সাহেব, উনি 5টা অ্যাম্বুলেন্স পাঠাইছে, একটা অ্যাম্বুলেন্সও যায় না লাস্ট পর্যন্ত। একটা অ্যাম্বুলেন্সকে আমরা আমাদের এখানে সর্বোচ্চ কিশোরগঞ্জ তাড়াইলে আসলে সর্বোচ্চ 5 থেকে 6 হাজার টাকা অ্যাম্বুলেন্স ভাড়া নেয়। আমি ওইখানে 18,000 টাকা ভাড়া দিয়ে আমি রিস্ক নিয়ে আমাদের এই অ্যাম্বুলেন্সে করে লাশটা নিয়ে আসা হয়। ওইখানে আসার পরে আমি লাশটা প্রথমে নেওয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। ওইখানে আমি ঢুকতে পারি নাই, কারফিউ ছিল। আমার ভাইয়ের স্পট ডেট ওখানে আমরা দেখছি, মগজ বের হয়ে গেছে, ও তার বাঁচবে না। তারপরও চেষ্টা করেছিলাম হাসপাতালে নেওয়ার জন্য, কিন্তু এখানে আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না। লাস্ট পর্যন্ত আমার উপজেলায় নিয়ে আসি, ওইখানেও পারি না ঢুকতে। পরে আমরা আমাদের বাড়িতে নিয়ে আসার পরে ওইখানে কোন রকম ভাবে, যেহেতু পুলিশের তাড়া ছিল, আমাদের এখানে জোহরের নামাজের পরে একটা মাদ্রাসার মাঠে জানাজা করে এটা সামাজিক কবরস্থানে, আমরা পঞ্চায়েত কবরস্থানে দাফন দিই। এরপর থেকে আমি আর বাড়িতে থাকতে পারি নাই, আমিও চলে যেতে হয়েছে, কারণ আমি যেহেতু এই আপনিও আন্দোলনে আন্দোলনের অংশগ্রহণ সাথে। করছি। হুম। জি, আন্দোলনে আন্দোলনে অংশগ্রহণ অংশগ্রহণ করেন। করছি, আর আমি বাড়িতে থাকতে পারি নাই। 5ই আগস্ট যখন দেশ স্বাধীন হয় তখন থেকে এই পর্যন্ত এই ভাই, আমি 5ই আগস্ট, আমার ভাই যখন 19শে জুলাই শহীদ হয়, এরপরে আমি আবার ঢাকায় যাই। আমি ঢাকায় কাফরুল থানায় আমি যাই, যাওয়ার পরে এখানে আমি ঢুকি, আমার মোবাইলটা ওরা নিয়ে চেক করেছিল আমি কি হুম। রাজনীতির সাথে জড়িত কিনা, আন্দোলনের সাথে জড়িত জড়িত কিনা। আমি চাইছিলাম যে আমার ভাইয়ের নামে জাস্ট একটা ডায়েরি করা থাকুক, এটা তারা করে হুম। নাই, বরং আওয়ামী লীগের নেতাদের দোহাই দিয়েছে, উল্টো আমাকে শাসিয়ে দিয়েছে। আমি ভয় পাই নাই, আমি ভেবে নিয়েছিলাম হয়তো ভাইয়ের মৃত্যু হয়েছে এই রাজপথে, আমারও মৃত্যু এই রাজপথেই হবে। আমি হাল ছাড়ি নাই, আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছে। হাসিনা চলে গেছে 5ই আগস্ট, আজকে 6 মাস অতিক্রম হয়েছে। আমরা এই পর্যন্ত দেখেন, আমাদের যে এখন বর্তমান যুগে সব ভিডিও ফুটেজ সবকিছুই আছে, এই পর্যন্ত সব সর্বোচ্চ খুন করেছে পুলিশ, সেই পুলিশ কয়জনকে গ্রেপ্তার করেছে? আজকে এই প্রশ্ন যদি করতে যাই, পুলিশের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়। পুলিশ কিন্তু পুলিশের কথা বলে, পুলিশ কিন্তু সাধারণ মানুষের কথা বলে না। আমার ভাই হুম। যখন এই হত্যাকাণ্ডের শিকার হয়, আমি শুরু থেকে বলে আসতেছি যে আমার ভাই পুলিশের গুলিতে নির্মম ভাবে হত্যা হয়। কিন্তু পুলিশরা এই কথা শোনার পর থেকে, পুলিশরা যখন এই পুলিশের উপর অভিযোগগুলো শুনে, তখন তারা আমাদের প্রতি রাগ সৃষ্টি হয়। কিন্তু বর্তমান যে হুম।
প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে কিন্তু পুলিশরা দোষী। আপনারা দেখছেন পৃথিবীর নজিরে এই পুলিশ যে সাধারণ জনগণের কাছে আশ্রয় নিয়েছে, এই পুলিশ বাহিনী কলঙ্কিত পুলিশ বাহিনী। আর কিছুদিন আগে আমাদের এই যে সিআইডি একজন আমাকে বিভিন্ন সিআইডি থেকে কল দেয়, বা এনএসআই আদার্স অনেক কিছু, আমি জানি না কোথা থেকে কল দেয়। আমার অনেকটা চাপের মধ্যে থাকতে হয়, অনেক জায়গায় অনেক বড় বড় কথা বলি তো, যে কারণে অনেক আতঙ্কে থাকতে হয়। নিরাপত্তা দেখেন, ওই দিন গণভবনে 30শে ডিসেম্বর আমি ওইখানে 5 জন উপদেষ্টা ছিল, আসিফ স্যারও ছিল ওইখানে, সমন্বয়ক হিসেবে ছিল, সার্জিস আলম ভাই ছিল। তো ওই দিন আমি উপদেষ্টা উপদেষ্টা হিসেবে ছিল মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয়ের উপদেষ্টাও ছিল এখানে। তারপর আমরা যখন ওই বিচারের কথা বলি, তখন নিরাপত্তার কথা বলি, তখন আসিফ নজরুল স্যারে বলছিলেন যে 7 দিনের ভিতরে একটা ওই উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজি সাহেব এবং আইন উপদেষ্টা সহ আমাদেরকে নিয়ে বসবেন। এই পর্যন্ত আজকে হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখ, তো গত 1 মাস হয়ে গেছে, এই পর্যন্ত আমরা কোনো সাড়া পাই নাই। 7 দিনের সময় নেওয়ার পরে কোনো সাড়া পাই নাই। তো এই যে নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমি আমার লাইফটাকে মনে করতেছি এখন আমি বোনাস লাইফ পার করতেছি। শুধু আমি না, সারা বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি বাদ দিয়ে সকলে যারা বাংলাদেশে এই আওয়ামী লীগের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে যারা কথা বলেছে, তারা বোনাস লাইফ পার করতেছে। তো এই মানুষগুলো, আমরা যারা শহীদ পরিবার, আমরা যারা এই সন্তান হারিয়েছে এবং ভাই হারিয়েছে, তারা কিন্তু বর্তমানে খুব বড় নিরাপত্তাহীনতায় ভুগতেছে। তাদের উপর অনেক ভাবে গোয়েন্দা সংস্থা বলেন বা আদার্স ভারতপন্থী তারা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে। যেমন দেখেন, আওয়ামী লীগের আমলে যে পরিমাণ টাকা এবং এই অর্থ সম্পদ পাচার হয়েছে এবং তারা লুট করেছে, এই তাদের লুটকৃত সম্পদের কাছে আমরা যারা শহীদ পরিবার আছি বা আদার্স, আমরা কিন্তু তুলনাহীন সম্পদের পরিমাণে। তো আমাদেরকে তারা সম্পদের তুলনায় আমাদেরকে তারা কিনতে চায়। যেমন আমার ভাইয়ের মামলার ব্যাপারে আমার যে কাফরুল থানার যে ওসি, আমি সত্যগুলো আমি বলতে চাই, মিডিয়াতে বলতে চাই, কারণ জানি না কখন আমার কি হয়ে যায়। আমি কিন্তু সব জায়গায় বলতেছি আমার নিরাপত্তা নিয়ে খুবই আতঙ্কিত। আমি সব জায়গায় নিরাপত্তা নিয়ে কথা বলতেছি, আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি কোথাও যেতে পারি না, বাড়িতে একলা থাকতে পারি না, আমার এই অবস্থা। আমি এই সত্যগুলো আমি বলে যাই, কখন কি হয়ে যায় আমার বলতে পারি না। আমার ভাইয়ের মামলার জন্য আমি যখন কাফরুল থানায় যাই, তখন আগস্টের পরে যখন আবার যাওয়া হয়, যে এখানকার ওসি কে ছিল আমি জানতে চাই, ওনারা তো এই খুনের সাথে জড়িত। তখন ওই ওসি কি করছে, আমার সঙ্গে যোগাযোগ করার জন্য তার থানার যত এসআই ছিল, পুলিশ ছিল, তারা আমার সাথে যোগাযোগ করা শুরু করে দিয়েছে। এমনকি আমাকে টাকার অফার করা হয়, 1 কোটি টাকা দিব, 2 কোটি টাকা দিব, তুমি আমার নামটা কেটে দাও। আমি রাজি হই নাই। আমি বলে দিয়েছি, আমার ভাইয়ের হত্যার বিনিময়ে যদি আমি যদি 1 টাকা যদি এদিক সেদিক করি, তাহলে আমার দম এখানে শেষ হয়ে যাবে। আমি প্রয়োজনে আমার মৃত্যু স্বীকার করব, আমি নিজেকে বিসর্জন দিব আমার ভাই হত্যার বিচারের জন্য। আমার ভাই হারিয়েছি, আজকে এখনো যদি আমি মনে করি যে আমার না নিজের জীবনের বিনিময়ে আমার ভাই ফেরত আসে, তাহলে আমার জীবন দিতে প্রস্তুত। আমরা জানি কি হারিয়েছি আমরা, কিন্তু সেই পুলিশ কি এখনো আছে? বহাল তবিয়তে আছে নাকি? সেই পুলিশের অবস্থা কি? পুলিশ তো অবশ্যই আছে। আপনি দেখেন 19 জুলাইয়ের যে কাফরুল থানা যত পুলিশ আছে, তারা কি দোষী নয়? এই মিরপুরে বাংলাদেশের সবচেয়ে বেশি খুন হয়েছে মিরপুরে, তারপরে যাত্রাবাড়ি, তারপর উত্তরায়। এই থানাগুলো কি চিহ্নিত নয়? প্রত্যেকটা থানায় আপনি দেখেন, এক জরিপে আমি যখন একটা এনজিও তে একটা ছিল, মিটিং ছিল, ওইখানে এই জরিপে উঠে এসেছিল প্রায় 800-900 মানুষের মধ্যে 900 হত্যাকৃত মানুষের মধ্যে 600 মানুষ পুলিশের হাতে অভিযোগ দিয়েছে, পুলিশের হাতে মৃত্যু হয়েছে তাদের। এই অভিযোগগুলিকে অস্বীকার করতে পারবে? আমাকে এক সিআইডি বলতেছে যে আপনার ভাই তো দুষ্কৃতকারীদের হাতে গুলি খেয়ে মারা গিয়েছে, এরকম ভাবে
আপনি এই কথাটা বলবেন, পুলিশের কথা বলবেন না? আমি বলছি কেন? আমি শুরু থেকে এই পর্যন্ত আমার ভাইয়ের যেখানে আমি কথা বলতেছি সব জায়গায় আমি বলতেছি যে পুলিশের গুলিতে মারা গিয়েছে, কিন্তু আপনি এই কথা বলবেন কেন? আমাকে বলতেছে তুমি আহ, তুমি আহ, তুমি পাকনাগিরি করতেছে কেন? তুমি এত পাকনা কেন? সাথে রাগারাগি করে কেন? পুলিশরা কেন এভাবে আমাদেরকে অত্যাচার করবে? আমার ভাই হারিয়েছে, হারানোর পরে আমাদের কাছে আবার আবার টেট দিয়ে বলতেছে এই মামলা কিন্তু আবার আমার কাছে আসবে, তুমি যত কিছুই করো না কেন। এই টেট গুলো কেন আমরা পাচ্ছি? আমরা কোথায় আছি আমরা এখন বর্তমানে? এই সরকার আমাদেরকে নিরাপত্তা দিবে না। যদি না দেয়, আমাদের এই বাসীর কাছে আবেদন, আবদার, আমাদের আমাদের যারা শহীদ হয়েছে, আমরা তো সম্পদ, আমাদের শ্রেষ্ঠ সম্পদ হারিয়েছি, আমাদেরকে মেরে ফেলেন। আমরা আর এই অত্যাচারে থাকতে পারতেছি না। আমি এইটুকু বয়সে যে লোড নিতেছি, আমি কত কথা শুনতে হয় আমার। আমি বাবা মাকে শুনতে দেই না, কারণ আমার ওনারা বয়স্ক হয়ে গিয়েছে। এমনিতে ছেলেহারা কষ্ট, খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ দিন যাচ্ছে আমাদের। আমরা পারছি না মা বাপকে আগলে রাখতে। অসুস্থতায় দিন যাচ্ছে। প্রতিটা রাত মায়ের কান্না যখন ঘরে ফিরি, আমি এখান থেকে যদি বাসায় যাই, বাসায় গিয়ে যদি দেখি যে ঘরে ঢুকতে দেখি মায়ের কান্না, আমি খাইতে পারি না, না খেয়ে ঘুমিয়ে যাই। আমি দরজাটা বন্ধ করি, কান্না করি।